শুরু করছি আজকের আমাদের বিষয় আধুনিক পর্যায় সারণী। তা কী এই আধুনিক পর্যায় সারণী, কীভাবে আসলো? আজকে আমরা এই ভিডিওতে মূলত ইন্ট্রোডাকশন করব পর্যায় সারণীর সাথে, যে কীভাবে কী করে পর্যায় সারণী এলো এবং এর আবিষ্কার বা ডিসকভারি বলো বা খোঁজ বলো, এটা ইনভেনশনই, একটা পর্যায় সারণী একটা ইনভেনশন। তো এর যে ইনভেনশন, এই ইনভেনশনের পেছনে কোন কোন বৈজ্ঞানিকদের অবদান ছিল এবং কী কী অবদান তারা রেখেছিলেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যা কিনা কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। তা সর্বপ্রথম পর্যায় সারণী পর্যায় সারণী পড়ার আগে আমরা একটা জিনিস আমাদের জানতে হবে, যে কি কিছু ধারাবাহিক প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করে, যেরকম পর্যায় সারণীর জনককে। পর্যায় সারণীর জনক হচ্ছেন কে? মেন্ডেলিভ। মেন্ডেলিভ তো মেন্ডেলিভ হচ্ছেন পর্যায় সারণীর জনক। তারপরে কি, যে কি পর্যায় সারণী, কেন পর্যায় সারণী? পর্যায় সারণী এই কারণেই যে সবার প্রথমে বিজ্ঞানী ল্যাভোসিয়ার, অর্থাৎ যাকে কিনা আমরা বলছি রসায়নের জনক। রসায়নের জনককে? বিজ্ঞানী ল্যাভোসিয়ার। তা বিজ্ঞানী যে ল্যাভোসিয়ার, ল্যাভোসিয়ার কী করলেন? সর্বপ্রথম যত এলিমেন্ট ছিল, এই এলিমেন্টগুলোকে মেটাল ও নন মেটালে ক্লাসিফাই করেন, অর্থাৎ ভাগ করেন, বিভক্ত করেন। যত নোন এলিমেন্ট ছিল, জানা মৌলগুলোকে উনি ধাতু ও অধাতুতে ক্লাসিফাইড করেন ল্যাভোসিয়ার। এবার তারপরে দেখা গেল যে এরকমভাবে কতদিন, যে তখন নতুন নতুন মৌল জানা যাচ্ছিল, তখন নতুন নতুন মৌল পাওয়া মানে নতুন নতুন মৌল আবিষ্কার হচ্ছিল, খোঁজ হচ্ছিল সেগুলো। তা সেই কারণে কি, যে এমন একটা জিনিস দরকার যে যাতে করে একটা মৌলের সঙ্গে আরেকটা মৌলের কীভাবে সম্পর্ক, যে কি রিলেশন, এই রিলেশনগুলো একদম খুব ধারাবাহিকভাবে যাতে বোঝা যায়, সেই কারণে কোনো একটা মানে চার্ট ভীষণভাবে বানানো খুব প্রয়োজন ছিল। কারণ কতগুলি মানুষ মনে রাখবে কার কী, মানে কার ধর্ম কী রূপ, এরকমভাবে কতজন আর মনে রাখবে? একটা চার্ট বানানো ভীষণভাবে প্রয়োজন ছিল, যেই চার্টের মাধ্যমে, যে আমরা শুধুমাত্র সেই চার্টটাকে যাতে পড়লে ওই চার্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে ওই পদার্থ, মানে ওই মৌল, ওই ধাতু যাই হোক না কেন ওটা, যে ওই মৌলটার কী ধর্ম, কী কী মানে ওই মৌলটার কী ধর্ম, কী বৈশিষ্ট্য আছে, এই জিনিসগুলো নিয়ে একটা চার্ট বানানো দরকার ছিল। তা যে কারণে কিনা এই পর্যায় সারণীর, সেই জায়গা থেকে এই পর্যায় সারণীর উদ্ভব। তা ল্যাভোসিয়ার মেটাল ও নন মেটালে ভাগ করলেন এলিমেন্টগুলোকে, কিন্তু শুধু এখানেই হলো না। তারপরে কি, তারপরে আসলেন বিজ্ঞানী ডোভারনিয়ার। সর্বপ্রথম যদি বলে পিরিয়ডিক টেবিল বানানোর প্রচেষ্টা সর্বপ্রথম যিনি করেন, তিনি হচ্ছেন বিজ্ঞানী ডোভারনিয়ার। আমি বাংলায় লিখছি, বানান ভুল হতে পারে। ডোভারনিয়ার কী দেন? ডোভারনিয়ার নিয়ে আসেন ত্রয়ী সূত্র। তা কী এই ত্রয়ী সূত্র? ত্রয়ী সূত্র বলে, ত্রয়ী সূত্রে উনি এলিমেন্টগুলোকে এমনভাবে সাজান, তিনটে করে এলিমেন্টকে এমনভাবে সাজান যাতে প্রথম ও থার্ড এলিমেন্টের অ্যাটমিক মাস, এদের অ্যাটমিক মাসের যে অ্যাভারেজ, প্রথম ও তৃতীয় এলিমেন্টের অ্যাটমিক মাসের যে অ্যাভারেজ, তা হবে দ্বিতীয় যে এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টের অ্যাটমিক মাসের সমান। উদাহরণ দিয়ে একটু বুঝি ত্রয়ী সূত্র। যেরকম উনি কী করেন, উনি পরপর রাখেন লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামকে। এখানে আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। লিথিয়াম 1 নম্বরে রাখেন লিথিয়ামকে, মিডিলে রাখেন সোডিয়ামকে, আর তৃতীয়তে কাকে রাখেন? পটাশিয়ামকে। তা আমরা দেখি যে লিথিয়ামের অ্যাটমিক মাস কত? 7। পটাশিয়ামের অ্যাটমিক মাস কত? 39। এবার 7 আর 39-এর অ্যাভারেজ কত? 23। এই 23ই হচ্ছে সোডিয়ামের অ্যাটমিক মাস। তা উনি এরকমভাবে তিনটে করে এলিমেন্টকে, তিনটে করে মৌলকে উনি সাজিয়ে সাজিয়ে একটা চার্ট বানান। তা বানানোর পরে সেই জিনিসটা বেশি দিন এক্সিস্ট করলো না। কেন? কারণ সেটা মান্যতাও পেল না, স্বীকৃতি পেল না কোনো। কেন? কারণ ডোভারনিয়ারের যে ত্রয়ী সূত্র ছিল, ডোভারনিয়ারের যে ত্রয়ী সূত্র উনি দিয়েছিলেন, এই ত্রয়ী সূত্র অল্প কিছু মৌলের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল ছিল। পুরো যত মানে নতুন নতুন আবিষ্কার হচ্ছিল, যে সমস্ত মৌল, সেই সব মৌলের ক্ষেত্রে এগুলি আর মানে প্রযোজ্য ছিল না। যে কারণে কিনা ডোভারনিয়ারের ত্রয়ী সূত্র কী হয়? ফ্লপ। কিন্তু এখান থেকে প্রশ্ন আসে যে ত্রয়ী সূত্র কার? তা সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার করে ফেলবো কি? ডোভারনিয়ার। তা তারপরে দেখি, তারপরে কে আসেন? ডোভারনিয়ারের ত্রয়ী সূত্র ফ্লপ হওয়ার পরে তারপরে আসেন নিউল্যান্ড। নিউল্যান্ড কী নিয়ে আসেন? অক্টেভ রুল বা অক্টেভ সূত্র। নিউল্যান্ডের অক্টেভ রুল। নিউল্যান্ড, তা নিউল্যান্ড নিয়ে আসেন কি? অক্টেভ রুল।
অক্টেভ আমরা লিখছি ইংরেজিতে, আমরা এটাকে বাংলায় করলে কী লিখব? অষ্টক সূত্র। অষ্টক সূত্র। তা কী এই অষ্টক সূত্র? যেরকম সারেগামাপা, যেরকম সারেগামাপা মিউজিকে আমরা করি যে সারেগামাপা দা নি সা, অর্থাৎ 1 2 3 4 5 6 7, 8 নম্বরে আবার এখানে যে সা রে গা মা পা দা নি সা, আবার এখানে আসলো যেরকম প্রথমে সা দিয়ে শুরু হচ্ছে, আবার 8 নম্বরটাও কী হলো? সাই হলো। বোঝা যাচ্ছে তো? তো এই যে যে মিউজিকের ক্ষেত্রে যে এই যে অক্টেভ ফলো করে, যে অষ্টক পূর্তি, যে মানে অষ্টক যেটা আর কি, যে 7টার পরে 7 নম্বর সুরের পরে আবার 8 নম্বর সুরটা প্রথমটার সঙ্গে সিমিলার হয়, তো এরকমভাবে নিউল্যান্ড অষ্টক সূত্র দিলেন। উনি এমনভাবে এলিমেন্টগুলোকে সাজালেন, উনি এমনভাবে এলিমেন্টগুলোকে অ্যারেঞ্জ করলেন, যেই প্রথম যে থাকবে, যে প্রথম যেই এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টের সঙ্গে 8 নম্বরে যে এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টের বৈশিষ্ট্য, ধর্ম, গুণাবলী অনেকটা সিমিলার থাকবে। তো এরকমভাবে উনি অষ্টক অষ্টক সূত্র দিলেন, আর উনি এরকমভাবে এলিমেন্টগুলোকে অ্যারেঞ্জ করলেন। তা এটাও ফ্লপ হয়ে গেল। কারণ কি? এটা ফ্লপ হওয়ার কারণ ছিল, এটা শুধুমাত্র এটা শুধুমাত্র ক্যালসিয়াম, অর্থাৎ 20 যার অ্যাটমিক নাম্বার ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম অবধি অ্যাপ্লিকেবল ছিল। অর্থাৎ যার ভর কিনা কত? 40, অ্যাটমিক মাস 40। তা এই অবধি এটা অ্যাপ্লিকেবল ছিল, তারপরে আর এটা দিয়ে হতো না, মিলতো না, অ্যারেঞ্জ করা যেত না। যেই কারণে কিনা নিউল্যান্ডের অষ্টক সূত্রও কী হয়? ফ্লপ হয়ে যায়। অষ্টক সূত্র ফ্লপ। তারপরে কি আসেন? তারপরে আসেন বিজ্ঞানী লোথাল মেয়র। বিজ্ঞানী লোথার মেয়র, আমি নাম লিখে দিচ্ছি, বিজ্ঞানী লোথার মেয়র। তা বিজ্ঞানী লোথার মেয়র কী করেন? বিজ্ঞানী লোথার মেয়র এদের অ্যাটমিক মাস, অ্যাটমিক মাসের থেকেও বেশি যে অ্যাটমিক ভলিউম, অর্থাৎ পারমাণবিক আয়তন, পারমাণবিক আয়তন, আমি বারবার বলি, লিখে দিই, অন্য কালার নিয়ে নিই, যে পারমাণবিক পারমাণবিক আয়তন, ইনি কাজ করেন পারমাণবিক আয়তন নিয়ে। মানে ওনার যে উনি যে চার্ট বানিয়েছিলেন তার মেইন বেস ছিল পারমাণবিক আয়তন। তা লোথার মেয়র কী করেন? পারমাণবিক আয়তনের উপরে ডিপেন্ড করে উনি একটা কী বলবো, যে একটা উনি গোলাকার চার্ট বানানোর চেষ্টা করেন। কীরূপ? আমি একটু বোঝানোর চেষ্টা করবো জিনিসটা, যে পারমাণবিক আয়তনের উপরে নির্ভর করে বানান, এটা তো ক্লিয়ার। তারপরে কি, যে উনি, আচ্ছা, যে ধরো এই একটা মৌল, ওনার বানানোর যে নিয়মটা ছিল সেটা আমি বলছি, এই একটা মৌল, উনি এর সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে আরেকটা মৌল এরকমভাবে সাজান, এর সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আরেকটা মৌল এরকমভাবে সাজান। তো এরকমভাবে উনি একটা এরকম গোলাকৃতির, কী বলবো এটাকে, চোঙের মতন বানান। তো এই যে চোঙের মতন বানান, আর উনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইগুলোকে সাজাতে থাকেন, এলিমেন্টগুলোকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সাজাতে থাকেন। আবার এই জায়গায়, এই জায়গায়, আবার এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, তো এরকমভাবে উনি সাজাতে থাকেন। এই যে সাজাতে থাকেন, আর এইগুলোর মধ্যে একটা আরেকটার সঙ্গে অ্যাঙ্গেল কত করে? 45 ডিগ্রি। এই জায়গা থেকেও কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় এই কোশ্চেনও জিজ্ঞেস করতে পারে, যে লোথার মেয়র উনি যে চার্ট বানিয়েছিলেন সেই চার্টে একটা এলিমেন্টকে আরেকটা এলিমেন্টের কত সাপেক্ষে রেখেছিলেন? তা 45 ডিগ্রি কোণের সাপেক্ষে উনি রেখেছিলেন। তা এরকমভাবে উনি সাজান। আর কি বলেন, যে এই যে মৌলগুলো, এই যে মৌলগুলো, এই যে একই লাইনে যেই মৌলগুলো অবস্থান করছে, এই মৌলগুলো একটা আরেকটার সঙ্গে কী হবে? সিমিলার হবে। ধর্ম, বৈশিষ্ট্য এদের সিমিলার ধর্ম থাকবে, সিমিলার বৈশিষ্ট্য হবে। যে এটা যদি মেটাল হয় তাহলে এটাও মেটাল হবে, এটা নন মেটাল হলে এটাও নন মেটাল হবে। মানে একই হরাইজনে যতগুলি মানে হরাইজন না, সরি, একই ভার্টিক্যাল লাইনে যতগুলি থাকবে সেইগুলো প্রত্যেকটা একে আরেকটার সঙ্গে কী হবে? সাদৃশ বৈশিষ্ট্য থাকবে, তাদের সদৃশ বৈশিষ্ট্য থাকবে। তা এটাও কী হলো? এই জিনিসটাও কিন্তু সেরকমভাবে প্রায়োরিটি পেলো না, কারণ এই জিনিসটা প্রচুর জটিল হয়ে যাচ্ছিল। তো এটাও অতটা মানে প্রযোজ্য হলো না, স্বীকৃতি পেল না লোথার মেয়রের। তারপরে কে আসলো? তারপরে আসলেন যাকে কিনা আমরা বলছি আধুনিক পর্যায় সারণীর জনক, অর্থাৎ মেন্ডেলিফ। তারপরে আসলেন মেন্ডেলিফ। তারপরে আসলেন মেন্ডেলিফ। মেন্ডেলিফ কী করলেন? অ্যাটমিক মাস, মেন্ডেলিফ অ্যাটমিক মাস নিয়ে কাজ করলেন, তাই তো? অ্যাটমিক মাস, এই কোশ্চেনটাই প্রথমে জিজ্ঞেস করে পরীক্ষায়, প্রচুর পরিমাণে জিজ্ঞেস করেছে অনেকবার, যে মেন্ডেলিভ যে পর্যায় সারণী বানিয়েছিল সেটা কিসের উপর ভিত্তি করে বানিয়েছিল? তার অ্যান্সার কী হয়ে যাবে? অ্যাটমিক মাসের উপরে ভিত্তি করে বানায়। ম্যাক্সিমাম বিজ্ঞানী অ্যাটমিক, মানে আগের যে যখন স্বীকৃতি পায়নি তার আগে অবধি ম্যাক্সিমাম বিজ্ঞানী অ্যাটমিক মাসের উপরেই গুরুত্ব দিয়েছিলেন। শুধুমাত্র লোথার মেয়র এমন একজন বৈজ্ঞানিক ছিলেন যিনি কিনা অ্যাটমিক ভলিউমের উপর প্রচুর পরিমাণে জোর দিয়েছিলেন। তা যাই হোক, অ্যাটমিক মাস নিয়ে উনি বানালেন পর্যায় সারণী।
তা এটা কি মান্যতা পেল, স্বীকৃতিও পেল। উনি দেখালেন যে অ্যাটমিক মাস অনুযায়ী যদি আমরা মৌলগুলোকে অ্যারেঞ্জ করি, অ্যাটমিক মাস অনুযায়ী আমরা মৌলগুলোকে যদি অ্যারেঞ্জ করি, তাহলে সেগুলো কি সিমিলার প্রপার্টি তাদের মধ্যে দেখা যায়, তাদের মধ্যে সিমিলারিটিস আছে। তিনি পিরিয়ড বানান, তিনি তার চার্টটাকে ভাগ করলেন কিসে, গ্রুপ বানালেন। এই যে গ্রুপ বানালেন আর পিরিয়ড বানালেন। ওনার পর্যায় সারণীও কিন্তু অনেকটাই আধুনিক পর্যায় সারণীর মতোই ছিল, বা বলতে গেলে প্রায় একই, কিন্তু কিছু কিছু ডিফারেন্স ছিল। সেগুলো কেমন আমি একটু বলি। যে মেন্ডেলিফের যে মানে পর্যায় সারণী ছিল, সেই জায়গায় 7টা পিরিয়ড ছিল। পিরিয়ড কাকে বলছি? পিরিয়ড বলছি আমরা এই যে এই হরাইজন লাইনগুলোকে আমরা বলছি পিরিয়ড। এই যে এটা যেরকম একটা পিরিয়ড, এটা একটা পিরিয়ড, এটা একটা পিরিয়ড, তা এইগুলো হচ্ছে পিরিয়ড। এইগুলোকে বলা হচ্ছে পিরিয়ড বা পর্যায়। আর কি গ্রুপ অর্থাৎ শ্রেণী। এই যে ভার্টিক্যাল যে লাইনগুলো রয়েছে এইগুলোকে আমরা বলছি শ্রেণী, এগুলোকে আমরা বলবো কি শ্রেণী। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, একই শ্রেণীতে অবস্থিত যত মৌল আছে সেই মৌলগুলোর প্রপার্টি সিমিলার। একই শ্রেণীতে অবস্থিত যতগুলো মৌল আছে সেই মৌলগুলির প্রপার্টি সিমিলার। তাহলে পিরিয়ড কি এটাও বলে দিই। পিরিয়ড মানে হচ্ছে একই পিরিয়ডে যতগুলো মৌল আছে তাদের কক্ষপথের সংখ্যা সমান। তো এটা যদিও আলাদা জিনিস, আজকের বিষয় মানে এই ভিডিওর বিষয় না এটা, আমি তাও একটু বলে রাখলাম যে কী পিরিয়ড আর কি এই গ্রুপ, অর্থাৎ কী পর্যায় আর কী শ্রেণী। তা এই জায়গাটা আশা করি ক্লিয়ার হলো। তারপরে কি মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে আরও একটা জিনিস কি, পিরিয়ড তো 7টা ছিল, হ্যাঁ পিরিয়ড তো 7টা ছিল, পর্যায় তো 7টাই ছিল। আমি এখানে নাম্বার লিখে দিই যে পর্যায় ছিল 7টা, কিন্তু গ্রুপ অর্থাৎ শ্রেণী কটা ছিল? দেখছি আমরা আধুনিক পর্যায় সারণীতে 18টা শ্রেণী রয়েছে, তাই না? 18টা শ্রেণী রয়েছে, কিন্তু মেন্ডেলিফ যে পর্যায় সারণী বানিয়েছিল সেই জায়গায় শ্রেণী ছিল 9টা। সেই জায়গায় শ্রেণী ছিল 9টা। তাহলে আমি কেন বলছি যে একই ছিল? কারণ হচ্ছে 9টা ছিল ঠিকই, কিন্তু উনি কী করেছিলেন যে এই 9 নাম্বার, এই যে এইগুলোকে 1-এর এ, 2-এর এ, এরকমভাবে উনি 9 অবধি বিভক্ত করেছিলেন। আর তারপরে কী করেছিলেন, 9-এর পর থেকে 2-এর এ, 2-এর বি, এমনভাবে অনেকটা করেছিলেন। তা যাই হোক, উনি অ্যাটমিক মাসের উপরে নির্ভর করে করেছিলেন মেন্ডেলিফ। আরও কিছু কোশ্চেন এই জায়গা থেকে জিজ্ঞেস করতে পারে, সেগুলো কি কীরূপ কোশ্চেন জিজ্ঞেস করতে পারে সেটাও একটু বলে দিই। যে কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের পড়ার সময়, যে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল যখন আমরা পড়ি সেই সময় পৃথিবীতে কতগুলো মৌলের আবিষ্কার হয়েছিল, তা সেই সময় নোন এলিমেন্ট অর্থাৎ তখন কতগুলো জানা মৌল পৃথিবীতে ছিল। তো তখন আমরা শুধুমাত্র 63টা মৌল সম্পর্কেই জানতাম। 63টা মৌলই তখন আবিষ্কার হয়েছিল। আর একটা কোশ্চেন আমি মিস করেছি, সেটা কি, নিউল্যান্ড যখন তার অষ্টক সূত্র দেয় সেই সময় কতগুলো মৌল আমরা জানতাম? সেই সময় আমরা জানতাম 56। এটা কার সময়? নিউল্যান্ডের সময়। এটা নিউল্যান্ডের সময়। আর মেন্ডেলিফের সময় জানা মৌলের সংখ্যা 63, আর নিউল্যান্ডের সময় জানা মৌলের সংখ্যা 56। তা আশা করি যে পর্যায় কী আর শ্রেণী কী আর কীভাবে পর্যায় সারণী এলো, কী না, এইসব অনেকটা ক্লিয়ার হলো। এইবার আধুনিক যে পর্যায় সারণী, এই যে যেই পর্যায় সারণীটা আমরা দেখছি, এই পর্যায় সারণী কীভাবে আসলো? আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে মেন্ডেলিফ যে পর্যায় সারণী দিল, এই মেন্ডেলিফের দেওয়া পর্যায় সারণী অনেকটা অ্যাপ্লিকেবল। কিন্তু পরে যখন বিজ্ঞান আরও উন্নত হলো, সেই সময় দেখা গেল কি, যে এই যে অ্যাটমিক মাস একটা এলিমেন্ট, ওই এলিমেন্টের ফিজিক্যাল বলি কেমিক্যাল বলি, এই যে ফিজিক্যাল ভৌত বা রাসায়নিক যে চেঞ্জগুলো, যে ডিফারেন্সগুলো, এইগুলো কিন্তু তাদের অ্যাটমিক মাস। আচ্ছা আমি একটু পরিষ্কার করি নিই এই জায়গাটা, হ্যাঁ। পরবর্তীতে দেখা গেল কি, যে মৌলদের যে কোনো মৌলের ফিজিক্যাল চেঞ্জ বলি, ফিজিক্যাল বলি অথবা কেমিক্যালি বলি, হ্যাঁ, এই জিনিসগুলো ওর অ্যাটমিক মাসের উপরে নির্ভর করে না। অ্যাটমিক মাসের উপরে নির্ভর করে চেঞ্জ হয় না। এইগুলো চেঞ্জ হয় কিসের উপরে নির্ভর করে? অ্যাটমিক নাম্বার অর্থাৎ পারমাণবিক সংখ্যা। অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে এগুলো চেঞ্জ হয়। এটা কে বললেন? এটা বললেন বিজ্ঞানী মোজলে। পরবর্তীতে যখন বিজ্ঞানী মোজলে যখন ওনার এক্স রশ্মির পরীক্ষা দ্বারা উনি এটা দেখালেন যে মৌলের ফিজিক্যাল আর কেমিক্যালি চেঞ্জ বা ফিজিক্যাল আর কেমিক্যাল যে ধর্ম, যে বৈশিষ্ট্য, এইগুলো ওর অ্যাটমিক মাসের উপর নির্ভর করে না, অ্যাটমিক নাম্বারের উপর নির্ভর করে। তো যেহেতু অ্যাটমিক নাম্বারের উপর নির্ভর করে, তাই
মোজলে বললেন যে যদি পরমাণুগুলির মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করে কোনো ক্লাসিফিকেশান করতে চাই তাহলে ওদেরকে ওর অ্যাটমিক নাম্বার অনুযায়ী সাজানোই সব থেকে ভালো হবে। এই যে এই পর্যন্ত করে গেলেন, তারপরে কি বিজ্ঞানী বোর বা নিলস বোর কী করলেন, অ্যাটমিক নাম্বারের ওপরে ভিত্তি করে উনি পিরিয়ডিক টেবিল বানিয়েই ফেললেন। উনি মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলকে মডিফিকেশান করলেন এবং ওইগুলোকে অ্যারেঞ্জমেন্ট করলেন কিসের উপরে ভিত্তি করে, অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে। অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে উনি যেই পিরিয়ডিক টেবিল বানালেন সেটাই এই যে আমরা পড়ি। তাহলে এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, যে আমরা যে আধুনিক যে পিরিয়ডিক টেবিল পড়ছি এগুলো কিসের উপর ভিত্তি করে বানানো, এইগুলো বানানো অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে। আর মেন্ডেলিফের কিসের উপর বানানো, মেন্ডেলিফের ছিল অ্যাটমিক মাস, মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল অ্যাটমিক মাস। আর মডার্ন আজকের তারিখে আমরা যে পিরিয়ডিক টেবিল পড়ছি সেটা কার উপরে, অ্যাটমিক নাম্বারের উপর, অর্থাৎ পারমাণবিক সংখ্যার উপরে নির্ভর করে বানানো। তা এই যে অ্যাটমিক নাম্বারের উপর যে বানানো, এটা প্রথম কে দেন, এটা কে বলেন, এটা বলেন বিজ্ঞানী মোজলে। এই জিনিসগুলো ক্লিয়ার। এইবার কি, বিজ্ঞানী বোর যে নিলস বোর উনি দেখালেন যে দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 1। এর মধ্যে আর একটা প্রোটন অ্যাড করলেই হিলিয়াম হয়ে যাবে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 2। হিলিয়ামের মধ্যে আর একটা প্রোটন যদি অ্যাড করি তাহলে লিথিয়াম হয়ে যাবে। লিথিয়ামের মধ্যে আর একটা প্রোটন দিলে কী হবে, বেরিলিয়াম হয়ে যাবে। এরকমভাবে সো অন আগাচ্ছে পুরো বিষয়টা। যদি কোনো আবিষ্কার করা যায়নি যেই মৌল, সেই মৌলের জায়গা তুমি ফাঁকা রেখে দিতে পারো, যেরকম 44 2018-তে যত সম্ভব আবিষ্কার হয়েছিল। তার আগে পর্যন্ত এর সম্পর্কে কিছুই এটাকে চোখে এর কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু এটা জানা গেছিলো যে 44-এ যেই এলিমেন্টটা আবিষ্কার হবে বা যেই এলিমেন্টটা স্থান পাবে সেই এলিমেন্টের ধর্ম, বৈশিষ্ট্য সব কিছু আগে থেকেই ডিফাইন্ড হয়েছিল, সেগুলো আগে থেকেই নির্দিষ্ট হওয়া ছিল। তো এই হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সারণীর কেন যে এত গুরুত্বপূর্ণ এই জিনিসটা। তা আশা করি যে পর্যায় সারণী সম্পর্কে একটা ন্যূনতম ধারণা, কীভাবে কোথা থেকে পর্যায় সারণী উৎপন্ন হলো বা কী না, এই জিনিসগুলো বোঝা গেল। আমি এর পরের ভিডিওতে বলবো যে কীভাবে এলিমেন্টগুলোর ধর্ম কীভাবে চেঞ্জ হয়, ক্লাসিফিকেশান অফ এলিমেন্ট, যে সেই ক্লাসিফিকেশান অফ এলিমেন্টের উপরে এরপরে আরও মোটামুটি 2টো ভিডিওতে কভার হয়ে যাবে।